দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিল অন ফ্যামিলি ব্লেন টি শিরোনাম সাথে আমরা দুজন, আমি ফারাবি হাফিজ এবং আমি ফারজানা নিশি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজারবাইজান থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রবাসী ও তাদের স্বজনের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের আসার অপেক্ষায় থাকেন হাজারো স্বজন। এতদিন তাদের বিশ্রাম, খাবার গ্রহণ ও প্রার্থনার জন্য কোনো সুব্যবস্থা ছিল না। এইসব সুবিধা নিয়ে উদ্বোধন করা হলো বিশেষ লাউঞ্জ। 4 দিনের সফর শেষে আজারবাইজান থেকে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 8টায় বিমানবন্দরে উদ্বোধন করেন প্রবাসী ও তাদের পরিবারের জন্য বিশেষ লাউঞ্জ। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের বিদেশে যাতায়াতের কষ্টের ভার নিতে চায় বর্তমান সরকার। আশ্বাস দেন, বিদেশ গমনে প্রবাসীদের আর কোনো চিন্তা করতে হবে না। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আপনার মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এটার উদ্দেশ্য। পরে পুরো লাউঞ্জ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা সহ অন্যরা। এতে রয়েছে প্রবাসীদের জন্য বিশাল অপেক্ষার জায়গা, পুরুষ ও মহিলা উভয়ের জন্য রয়েছে নামাজের ঘর, ক্যাফেটেরিয়া, যাতে সুলভ মূল্যে মিলবে বিভিন্ন খাবার। অসম্পূর্ণতার কথাটা বলবেন, যাতে করে ক্রমে ক্রমে একেবারে আপনার সঙ্গে লাক্সই একটা জিনিস হবে। আপনার যা মনের চাইছিল সব এখানে পাওয়া গেছে, এইটা যেন হয় এবং এটাকে যত আরামদায়ক করা যায়, যত স্বস্তিদায়ক করা যায়, সেটাই হবে আমাদের উদ্দেশ্য, সবাই মিলে কাজ করা। গেল সোমবার আজারবাইজানে জলবায়ু সম্মেলনে যাওয়ার দিনে প্রবাসীদের জন্য উদ্বোধন করেছিলেন বিশেষ লাউঞ্জ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে আজকে বৈঠকে ব্যাপক রকমের হট্টগোল হয়েছে। আজকে দুপুরে এই বৈঠক শুরু হবার কথা ছিল, কিন্তু সেটা শুরু হতে হতে গড়ায় বিকেলে। এই বৈঠক যখন শেষ হয় তারপরে ব্রিফ করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেছেন যে আহতদের আজীবন চিকিৎসা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই বিপ্লবের ক্ষত শরীর জুড়ে, আর অদৃশ্য মনের ক্ষত। অনিশ্চিত ভবিষ্যতের মাঝে এখন সঙ্গী বঞ্চনা, একটু সহানুভূতির আশায় মিলে অবহেলা। 3 মাস পেরিয়ে এখনো সুচিকিৎসার দাবিতে হতে হচ্ছে ক্ষিপ্ত। 13 নভেম্বর পঙ্গু হাসপাতালের সামনে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে আহতদের প্রতিবাদ, যার উদাহরণ। মধ্যরাতে 4 উপদেষ্টার আশ্বাসে হাসপাতালের বিছানায় ফেরে আহতরা। আমি হসপিটালে, আমার ইনকাম নাই, রুজি নাই, কিন্তু এনজিওর লোক তো আমার ঘর ছাড়তেছে না, তাদের থেকে টাকা নিয়ে আমি চিকিৎসা নিতে হচ্ছে। ভবিষ্যৎ বলতে পারবে না কি হবে আমার ছেলে, আজও ঠিক হবে কি না সেটা বলতে পারবে না। অনুভূতির সবটা প্রকাশের ক্ষণেও থেকে থেকে ক্ষোভ ঝাড়ছিলেন গণমাধ্যমের সাথে। আফসোস না থাকলেও তাদের আছে খারাপ লাগা আর খারাপ থাকার অগণিত কারণ। স্বৈরাচার তো গেছে, এইটা ভেবে আফসোস হয় না, সম্মানই হয়, কিন্তু কষ্ট হয় দেখে মাঝে মধ্যে যখন ব্যথা ওঠে। 16 বছর দেশটার অবস্থা একেবারে খারাপ করে হয়ে গেছে, তো সেজন্য সরকার হয়তো উঠতে একটু দেরি হচ্ছে, বাট আমার বিশ্বাস দেখবে, সরকার আমাদেরকে দেখবে ইনশাল্লাহ। এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর আমরা যেন রাষ্ট্রদ্রোহী না হই, আমাদেরকে সেরকম একটা ব্যবস্থা করে দিবে। বিকেলে সচিবালয়ে সরকার প্রতিনিধিদের সাথে বৈঠকেও প্রমাণ মেলে আহতদের তিক্ত অভিজ্ঞতার। অংশগ্রহণের সিদ্ধান্তহীনতায় শুরুতেই তর্কে জড়ান নিজেদের মাঝেই। পরে পরিস্থিতি শান্ত হয় সমন্বয়কদের উপস্থিতিতে। দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে এতদিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়। পুরো সময়টা আমরা একসাথে কোঅপারেট করছি, দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না।
বিকেল 4:30টায় শুরু হয় বৈঠক। পরে আনুষ্ঠানিক বক্তব্যে আমৃত্যুর সব চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার কথা জানায় সরকার। এ সময় ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তারা। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থ লাভ, সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এইটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। প্রশ্নোত্তরে নিজেদের অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টারা। যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দিই। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের 102 দিনের মাথায় মারা গেলেন আরেকজন শিক্ষার্থী আব্দুল্লাহ। সকাল 10টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 5 আগস্ট বিকেলে ঢাকার বংশালে তার মাথায় গুলি লেগেছিল। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকেলে রাজধানীর পুরান ঢাকার বংশালে গুলি লাগে শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আব্দুল্লাহর মাথায়। ওদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার করা হয় তার। দুদিন পর রিলিজ দেয়া হলে গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে চলে যায়। কদিন পর মাথা ব্যথা শুরু হলে পুনরায় নিয়ে আসা হয় ঢাকায়। ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসকরা জানান ওই ক্ষত থেকে মাথার ভেতর ইনফেকশন হয়, যার পরিণতিতে নতুন বাংলাদেশের 120 দিনের মাথায় বৃহস্পতিবার সকাল 10টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় আব্দুল্লাহর মরদেহ জানাজার জন্য। স্মৃতিচারণ করেন তার বন্ধু ও সহযোদ্ধারা। আজ থেকে 15 দিন আগে আব্দুল্লাহ ভাইকে দেখতে গিয়েছি, ওনার মাঝে গেল, ওনার মাকে আমরা কথা দিয়েছি। আন্টি আব্দুল্লাহ ভাই আমাকে বলছিল নিগম তোর কিছু হবে না, আব্দুল্লাহ ভাইয়েরও কিছু হবে না। আমরা শহীদের কফিনচে আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশে হবে। পর্যন্ত এই ফ্যাসিস্টের উৎখাত হচ্ছে, ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহর আজকে যে গাজী হিসাবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। সন্তান হত্যার বিচার চান আব্দুল্লাহর মা। আগে সরকারের বিচার হোক, আর এই সরকার আমার যতটুকু দেখে আমি অতই খুশি। আমি যার জন্য জীবন আমার ছেলের হারাইছি তার বিচার যেন উপযুক্ত বিচার হয়। পরে নৌবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় আব্দুল্লাহর গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিয়ে দিনভর আজকে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। আজকে সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করেছেন। আজকে দুপুরে এই বৈঠকে বসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং প্রসিকিউশন টিমের সাথে। প্রসিকিউশন টিম হারিয়ে যাওয়া এভিডেন্স সংগ্রহে সহযোগিতা চান মার্কিন প্রতিনিধি দলের। জুলাই আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায়, ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 1 ঘন্টা। রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্ব পায় জুলাই আগস্ট গণহত্যার বিচারে জবাবদিহিতা ও স্বচ্ছতার উপর। পরে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিনিধি দলের প্রধান জানান জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে। We want to talk with you. Hello. What is the purpose of your visit? We're here to talk about justice and accountability. Are you satisfied with this meeting? এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম। তবে কোন প্রক্রিয়ায় ডিজিটাল এভিডেন্স সংগ্রহে সহযোগিতা করবে মার্কিন দল তা পরে জানানো হবে বলে জানান তারা।
18 নভেম্বর আনিসুল হক, সালমান এফ রহমান সহ গ্রেপ্তার 10 মন্ত্রী, 2 উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব জানান, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপির ভাবনাতেও সেগুলোই। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পরিবারতন্ত্রের রাজনীতি করবে না বিএনপি। সেই সময়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে রাজধানীতে বিএনপির এই সেমিনার। সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনার শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেখানে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। তাই আসুন, বিএনপির প্রস্তাবের সাথে ঐক্যমতের সুর ছিল আলোচকদের মধ্যেও। আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব আমরা মনে করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। উপস্থিত বিএনপি ক্ষমতায় গেলে পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। রাষ্ট্র সংস্কারের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আগামীর বাংলাদেশে আর কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। শেখ হাসিনা ভারতে বসে যেসব বিবৃতি দিচ্ছেন সেটি ভালো চোখে দেখছেন না বাংলাদেশ। এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি জানিয়েছেন যে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এইসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত। বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আর কোনো দেশ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক স্মরণ সভায় তিনি বলেন, এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, এখানে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে
আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোতে। রাত 10টার খবর নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন যে এমন আইন সংবিধান পরিপন্থী, সরকার চাইলে এইসব চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। একই সাথে বন্ধ যত বিদ্যুৎ কেন্দ্র আছে দেশের স্বার্থে সব সচলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য করা কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। সিপিডির গবেষণায় গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয়ছয় হয়েছে 1,05,000 কোটি টাকা। অথচ এসব প্রকল্প নিয়ে তোলা যাবে না প্রশ্ন, এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। বৃহস্পতিবার হাইকোর্ট রায়ে বলেন দায় মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না, এটি সংবিধানের পরিপন্থী। আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণে 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। হাইকোর্ট আরও বলেন লুটপাটকে আইনি ভিত্তি দিতেই এই আইনটি করে আওয়ামী লীগ। সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টালগুলোর চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর গড়ে প্রায় 30,000 কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই পাচার হতো বলে এক গবেষণায় উঠে আসে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কুইক রেন্টালের বিশেষ আইনের 2টি ধারা বাতিল হওয়ায় কিছুটা হলেও কমবে এই খাতের অপচয়। তবে যদি পুরোপুরি বিলুপ্ত না হয় সুফল পাবেন না এর ভোক্তারা। এ বিষয় নিয়ে শামসুল আলম, তিনি একজন জ্বালানি বিশেষজ্ঞ, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে শুধু এটি বাতিল করলেই হবে না, শাস্তির আওতায় আনতে হবে অনৈতিক সুবিধা নেয়া লুটপাটকারীদের। গেল 1.5 দশকে সাফল্যের বড় বিজ্ঞাপন হিসেবে বিদ্যুৎ জ্বালানি খাতকে সামনে রেখেছে আওয়ামী সরকার, কিন্তু সেই গল্পের আড়ালে ছিল মোটা অঙ্কের লুটপাট, স্বজনপ্রীতি আর সীমাহীন অপচয়। শুধু তাই নয়, জরুরি সরবরাহের নামে বিশেষ আইন করে বৈধতা দেওয়া হয়েছে সীমাহীন দুর্নীতিকে। বিদ্যুৎ বিভাগের হিসাবে বর্তমানে চালু থাকা 143 বিদ্যুৎ কেন্দ্রের 79টি বেসরকারি খাতের, যার বেশিরভাগই অনুমোদন পায় 2010 থেকে 23-এর মধ্যে। তবে মেয়াদ ও প্রয়োজনীয়তা শেষ হওয়ার পরও বহু কেন্দ্র অলস বসিয়ে ভাড়া পরিশোধ করা হয় দিনের পর দিন। সে সময়ে জ্বালানি প্রতিমন্ত্রীও জানান 14 বছরে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় 1,05,000 কোটি টাকা। এবার সেই আইনের 2টি ধারা বাতিল করায় খানিকটা স্বস্তিতে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। ভোক্তারা বা মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, জ্বালানি অধিকার বঞ্চিত হয়েছে। জ্বালানি অধিকার বলবৎ করার জন্য যেসব জ্বালানি সুবিচার প্রাপ্তির যেসব আইন ছিল, সব আইনগুলো রহিত হয়ে যায়। এখন সেই আইনগুলো বলবৎ করার সুযোগ তৈরি হলো। বিদ্যুৎ বিভাগের হিসেবে 14 বছরে অনুমোদন পাওয়া রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রের সংখ্যা 31টি, যার মধ্যে 14টি ছিল বিশেষ আইনের আওতায়, বাকি 17টি সমঝোতা ও রাজনৈতিক বিবেচনায়। অবশ্য ডিজেল ফার্নেস ও গ্যাস ভিত্তিক ওই কেন্দ্রগুলোর চুক্তি নবায়ন করা হয়নি নতুন করে। তবে নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে সরকারি কেন্দ্র। তা থেকে বেরিয়ে আসার কথাও বলা হয়েছে আদালতের রায়ে। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন প্রত্যাশিত এই সিদ্ধান্তের ফল ভোক্তা পর্যায়ে পড়তে সময় লাগবে আরও কিছুটা। এই আইনের আওতায় কৃত প্রতিটা কার্যক্রম এখন চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হয়েছে। তার অর্থ এই নয় যে সেই কার্যক্রমগুলো বাতিল হয়েছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা মনে করি যে পুরো আইনটাই বাতিল হওয়া দরকার, এবং তখন এই আইনের আওতায় কৃত সকল কার্যক্রম বৈধতা হারাবে। পিডিবির হিসাবে দেশে মোট বিদ্যুতের বর্তমান উৎপাদন ক্ষমতা 28,500 মেগাওয়াট।
ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরে সময় হলো আরেকটি বিরতির। ফিরছে একটু পর।